কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে তিথির। অবশ্য স্বামী সোহাগ পেলে সেই দিন ঘুম এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টর হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেষ্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকেই একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজলান শেখ হয়তো এমন এলেবেলে অগোছালো উশৃঙ্খল মেহবুব মেহনুরের মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট গোছালো সুশৃঙ্খল ভদ্র শান্ত সংযমী টিপটপ গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে কাঁদবে কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে হাজারটা আবদার করবে। যেখানে তার রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটা আনাজ কানাজ হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুব মেহনুরের মতো এমন বাচাল চঞ্চলমতি দুরন্ত ঠোঁটকাটা উশৃঙ্খল অগোছালো মেয়েকে দেখে পাগল পড়া দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মেহবুব মেহনুর তাতে আরও তেল মশলা যোগ করে দিল নিজের বোকামির দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখেছিল প্রথম দিন থেকেই। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজলান শেখ দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি, সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখল তার বিয়ে করে আনা নতুন বধূ একটা শাড়ি খুঁজতে গিয়ে সব কয়টা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলোর শাড়ি আর সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজলান শেখ, সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ সবুজ রঙের পোশাক। হাজারটা পছন্দ অপছন্দের ভিড়ে আজলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথায় এক গাদা লম্বা চুলগুলো না আছড়ে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার উপরে। বিয়ের দুদিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময় সে আজলানের ধারের কাছে আসেনি। বিয়েতে আসা এক মুরব্বী নাকি তাকে বলেছে ওইসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠাতো, তোমার মামাকে বলবা আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আভিরা এসে সেটাই বলতো। আভিরা এসে সেটা বলাতেই আজলান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। এরপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। আজলান বলল, হোয়াট? তিথি বলল, মানে এখন ওইসব শেষ। কোন সব? তিথি বলল, ওইসব আর কি, নাম ধরলেও ঘেন্না লাগে আমার। আজলান বলল, আউট, তুমি ওইখানে থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতেই শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে মুখ গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আজলানের ঘুমন্ত মুখটার ওপর আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলা হয় না জানি, অন্য কিছুও হয় না? আজলান জবাব দিল, হয়। তিথি ইয়াক বলে 1 লাফে দূরে যাবে, তখনই খপ করে ধরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিল আজলান। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিচ্ছু হয় না, না থাকলে হয়, ঘুমাও তো ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল, ওইগুলোকে স্বপ্নদোষ বলে মদন। তা শুনে আজলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে বলল, এই জন্যই তুমি অত পারফিউম ইউজ করো। বুঝি বুঝি, সব বুঝি। আজলান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি। তিথি তাও শুধরালো না, নিজ থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো, বদ ছাড়া ঘুম আসে নাকি? আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল, সে হাসবে নাকি কাঁদবে।
নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আজলান রাইবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তিথিকে কিছুই বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে অত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিংয়ে গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথির বড় খুশি হয়। এতে করে আজলান শেখ বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে, তোর বর ক্রসফায়ারে মানুষ মারে। তা শুনে তিথি অবাক হয়নি। জাদরের লোকটাকে দেখলেই তার জান্তবের মতো লাগে। এতদিনে তাকে মারেনি এই বেশি। কিন্তু একদিন ঘরে ব্রাউনিং এম সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করার পর তিথি যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখা মাত্রই কেড়ে নিয়েছিল। তিথি আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না মাথায় দেয়? এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলানকে ভাবাচ্ছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস। পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে। ক্ষেত্র বিশেষে দৌড়ায়। আম্বিয়া বেগমের যত্নার্থী এখন একটু বেড়েছে। আতিফা বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আইজার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর পর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিংয়ে গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিজে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি। ফাটাকেষ্ট না থাকলে একের পর এক খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে। গায়ের রংটা খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে। মা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙা মেক্সিটা তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ে শ্বশুরবাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন, সেহেতু আসার সময় একটু সংকোচে ভোগেন। জামাইটা ঘাট তারা গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়ে ঠিক জায়গায় গিয়েই পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েকে পাঠিয়েই দিয়েছিল শাশুড়ি। ফোন করে বলল, আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন নাই মেয়েকে। মফিজুর রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু তার 3 মাসের মাথায় মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়িতে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা আমি শুধু বলেছি আমার কলেজে একটা বান্ধবী খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক সিটকানো টাইপের, ডেপুটি অফিসারের সাথে একদম মিল আছে। ওর গায়ের রং একেবারে লাল টকটকে, আমার মতো কালোনি নয়। থুতনির নিচে একটা তিল আছে। গালে গোল বড় বড় টোল পড়ে, একেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিছু বলবো না, কিন্তু বিয়ে শাদী করলে বলো। ওই মেয়ের সাথে তোমার একেবারে সবকিছু মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দেব। ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে, ব্রাশ না করলেও চলবে। চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে। কাপড় চোপড় ধুলোময়লা লাগতে দেয় না। যেই রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়। তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধয়। আরও কিছু কথা বলেছি যেগুলো তোমাকে বলতে পারছি না। আরে কথাটা বলা শেষ করে উঠতেই পারেনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। একবার ভাবো কি ভুল বলেছি আমি। এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাট্টা মশকরা না বুঝলে সেসব নিরাময় মানুষের সাথে সংসার করা যায়? তুমি বলো আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগে মেগে বললেন, গোলামের পুত এক বাড়ি গাড়ি জুটিয়েছে, শুধু সেসবের কারেন্ট দেখায়। ওর কারেন্টের খেতা পুরি। তিথি বলল, শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়েছে, ওইভাবে ছ্যাঁত করে ওঠে আমি কোনো কথা বললেই। আসলে বাবা সত্যি কথা কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই অমন করে। মফিজুর রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে, বয়সী বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে। অত বড় দামড়াটা যদি বউ সামলাতে না পারে, এইটুকুনি মেয়েটার কথায় রেগে মেগে আগুন হয়ে যায়, সেখানে আর কি বলার থাকতে পারে। তবে মালিকা বেগম মেয়েকে বেশ শাসিয়েছেন। ওই মহিলা মেয়ে জামাইয়ের অন্ধভক্ত। ওই দামড়া যা বলবে মহিলা তাতেই মাথা নাড়াবে। মফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না। শ্বশুর জামাইয়ের মধ্যকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মান সম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বারংবার সাহস দেন আর বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না। ওই গোলামের পুতের গায়ের চামড়া মোটা, ঘাড়ের রক তাড়া, তাই এমন করে। সেই সব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চা অবসানের কথা পর্যন্ত উঠল। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেই দিন বাড়ি বয়ে এসে মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল তার।
কারণটা আজও জানতে পারল না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শুধরে গেছে, কিন্তু এত শুধরালো কই? মেয়েটার উপর অত্যাচার আর অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাড়টার আমি কমেনি। এই তো ট্রেনিংয়ে যাওয়ার কয়েকদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো শ্বশুর জামাইয়ের। মুখে মাস্ক পরেছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেলল। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওইদিকে পচা মাছ বিক্রি করে, ওইদিকে কি করছিলেন? দেখি কি কিনেছেন। মফিজ সাহেব থলে খুলে দেখালো তিনি লোট্টা মাছ কিনেছেন 2 কেজি। একটু নরম হয়েছে, কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসারটা চলে, সেখানে বড় বড় রুই কাতল খাওয়ার সামর্থ্য নেই। সেজন্য মেয়েকেও এই অবস্থায় নায়ও আনতে পারছেন না, ভালো মন্দ খাওয়াতে পারবেন না বলে। লজ্জাশরম পাশে রেখে মাছগুলো দেখিয়ে ফোকলা হেসে বললেন, তোমার শাশুড়ি বড় পছন্দ করে লোট্টা মাছ। আজলান জিজ্ঞেস করলো, এগুলো মনে হয় ফ্রেশ লোট্টা না? দেখি দেখি, পলিথিনটা খুলুন তো। মফিজ সাহেব পলিথিন খুলতেই আজলান বলল, ফ্রেশ লোট্টা চেনার উপায় আছে। এরা লাল রঙের হবে, যেগুলোতে অলরেডি পচন ধরেছে সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধও ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে নাকি নাসারন্ধে কোনো সমস্যা হয়েছে? মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, এইসব মাছ পচে গেছে, বয়স্ক মানুষ পেয়েছিস বলে ধরিয়ে দিয়েছিস নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতেছে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন, হাটের দিন ঝামেলা করিয়েন না। আজলান বলল, ফরমালিন দেওয়ার পরেও টাইম ওভার হওয়াতে সেগুলো পচন ধরেছে, তারপরে সেগুলো বেচতেছিস, আবার গলাও পাকাচ্ছিস। মাছ বিক্রেতা বলল, জোর করে তো বেচতেছি না। আজলান বলল, সস্তায়ও তো বেচতেছিস না, ওই দোকানে যত দিয়ে বেচছে তুইও সেই দামেই বেচছিস, তাইলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলা ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো থেকে মাছ দে, নয়তো টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি, সমস্যা কি? হ্যাঁ? বলতে না বলতেই লোকটা একেবারে অভদ্রের মতো চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন, বললেন, ওরে রাগাস না, ও আমার মেয়ের জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়বে। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশে বাজার পরিচালনা কমিটির একজন সদস্য ছিল। তিনি এসে আজলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি, তাই ভুল করেছে, এমন আর কখনো হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। আজলান বলল, ওসব নাটকের দরকার নেই, কথাটা ভালো করে শোন, এখানে যত মাছ আছে সব ভাগাড়ে ফেলবি, সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ, এই যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগাড়ে ফেল পচা মাছগুলো। একটা ছোটখাটো ভিড় জমে গেল সেইখানটাতে। ঝামেলা কমে যেতেই শেষমেশ কি যেন কিনে দিয়ে থলেটা ওনার হাতে ধরিয়ে দিল দামড়াটা, আর বলল, সোজা বাড়ি যান, আপনারা বাপ মেয়ের কারণে আমার মাথা নষ্ট হবেই, যেখানে যাই সেখানে একটা না একটা ঝামেলা না হয়ে শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভ্রু কুচকে বলল, কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদু স্বরে বললেন, বলছিলাম কি বাবা, ওর মা বলেছে ওকে নিয়ে তুমি যদি একটু বাড়ি আসো, আসলে মায়ের মন তো এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চায়। আজলান সরাসরি মুখের ওপর বলে দিল, অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাধার খাটুনি খাটছে আমার মা বোন মিলে, এই সময় ওখানে যাওয়া মানেই রুটিনে হেরফের হওয়া, ওইসব বাজে আবদার করে লাভ নেই, বাড়ি যান, মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মফিজ সাহেব ভীষণ রেগে গেলেন, মনে মনে বললেন, শালা, তোর যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও মফিজুর রহমান না, তোর ঘাড়তার আমি চুটিয়ে দেব। বাড়ি ফিরে মালিকা বেগমকে সব বলতেই উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। মফিজ সাহেব বললেন, গুর্দাওয়ালা না, গাদ্দার বেটা লোক, সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছে এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকাল নিয়ম করে ওর চিল্লানি শুনলে হার্টের রুগী হতে বেশি সময় লাগবে না। মালিকা বেগম থলে থেকে একটা বড় কাতল মাছ, তাজা লোট্টা মাছের পলিথিন, সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো, আমার জামাই কিন্তু লক্ষ্মীটি, আজ বাজার থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো, তেমনি রাগ দেখালো, কেন এতদিন একবারও আসেনি, মাকে কেন আনেনি, তার ভাইটাও কেন আসেনি। মফিজ সাহেব বললেন, তোর বর তো নেই, আজ যাবি, কয়েকদিন থেকে চলে আসবি আর কি, তোর শাশুড়ি মাকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমার শ্বশুর আব্বাকে বললেই হয়ে যাবে, কিন্তু ওই লোক না শুনে মতো, শুনলে দেখবে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। মফিজ সাহেব অনেক অনুরোধের পর আম্বিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিল। আইজা বলল, ভাইয়ার সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি,
কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, নইলে আমাদেরও রক্ষা থাকবে না। তিথি মনে মনে বলল, আমি শুধু একবার ওই বাড়িতে যাই, তারপর নিজে ফোন করে জানিয়ে দেব ফাটাকেষ্টকে। চিল্লাক সেখানে বসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী অভিযানে 12টি হত্যাসহ 8টি মামলার দায়ে আসামি হান্নানকে ক্রসফায়ারে মৃত্যু দেওয়ার আদেশ কার্যকর হয়েছে গত রাত 12টার দিকে। তন্মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আজলান শেখও ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টের দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি তখন সেজেগুজে ঠোঁটে লাল রঙা লিপস্টিক মেখে, মুখে প্রাইমার কনসিলার ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার দিয়ে ঘষে মেজে, গালের দুপাশে ব্লাশ লাগিয়ে, তার উপর হাইলাইটার দিয়ে সেজেগুজে বসে আছে। আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেষ্টর সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়ে যাচ্ছে, তা বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারল, এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে আইজা আর রমলা চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরখাটা সবে মাত্র হাতে নিয়েছে, তখনই সদর দরজা পার করে মঈন ঢুকে এলো সুটকেস হাতে। মঈনের পিছু পিছু গটগট পায়ে হেঁটে বাড়িতে আজলান শেখ প্রবেশ করল ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরেও কেমন তেজ হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। তিথিকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথার জবাব দিল, ও মা, না জানিয়ে এলি যে? বলে এলে এত সুন্দর নাটক মিস করতাম যে। মেহবুব, ঘরে এসো, কুইক। তিথির কান্না আটকে রইল গলার কাছে। আইজা ঠান্ডা শরবত নিয়ে ঘরে এসে দেখল আজলান কোচের ওপর শুয়ে আছে। আইজা ডেকে বলল, ভাইয়া, শরবত এনেছি, টেবিলে রেখে দে। আইজা মাথা নেড়ে গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, মেহবুবকে ডেকে দে। ওর বাবা কখন এসেছে? এই তো 3টের দিকে। বল আমি ডাকছি। আচ্ছা। আইজা বেরিয়ে গেল। তিথি ঘন ঘন চোখ মুছছিল মফিজ সাহেবের পাশে বসে। আফতাব সাহেব বললেন, আমি তো বলছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝাঁকি ঝামেলা তার আর ভাল লাগে না। আইজা এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। আম্বিয়া বেগম বললেন, ভাইজান, ওর মাকে নিয়ে আসেন কাল, কিছুদিন এখানে থাকবে। আপনার জানা কথা, ও নিয়ম টিয়ম মেনে চলতে পছন্দ করে, তাই এখন ওরে কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মা আর ভাইরে নিয়ে আসেন। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা কাঁদিস না, আমি তোর মাকে নিয়ে আসব। তিথি বলল, সত্যি? মিছা কথা বলবো না আব্বা। মফিজ সাহেব হেসে ফেলে বলল, তোর আব্বা মিছা কথা বলে না। তিথি বলল, আচ্ছা। আইজা, টিস্যু দাও। আইজা দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তিথি সেখান থেকে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে মুছতে ঘরে গেল। আজলানকে উদম গায়ে কোচে শুয়ে চোখ বুজে থাকতে দেখে বিড়বিড় করে বলল, আসামাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছে, বেশরম লোক। ওই রকম গায়ে দেখলে তিথির তাকে লুচ্চা লুচ্চা লাগে। তিথি ঠোঁট মুছতে মুছতে নাক টানল। আজলান চোখ মিলে তাকালো, খানিক্ষণ চুপচাপ চেয়ে রইল। তারপর উঠে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে তিথিকে ফের দেখল। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে নাজেহাল অবস্থা। সে ভ্রু কুচকে চাইতেই তিথি বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না। আজলান দেখল তার নাক আর থুতনির নিচে ঘাম জমেছে। গালের দুপাশে জরিগুলো চকমক করছে। গালের পাশে আঙুল চেপে তা দেখিয়ে বলল, মুখে এসব কি দিয়েছ? মেকআপ করেছি, বাপের বাড়িতে সেজে গুজে না গেলে শ্বশুরবাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা, তারপর? তিথি বলল, তাই সেজেছি, সবাই আমাকে বলছিল সুন্দর লাগছে। গুড, এবার ধুয়ে ফেলো, অ্যান্ড অফকোর্স ডাবল ক্লিনজিং, কুইক, আমি গোসল নেব। তিথি মুখ ভালো করে ধুয়ে বের হলো। আজলান তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে ওই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তিথি মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। আজলান বলল, তুমি অর্ধেক খাও। তিথি খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান বলল, আরও খাও। তিথি খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষটুকু আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান বলল, পুরোটা শেষ করো। তিথির বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটাকেষ্ট তার চুমুক দেওয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ লাগলো তার, শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করত সে নিজেই জানে না। আজলান ওয়াশরুমে চলে গেল। গেল যে গেল, আর আসার নামগন্ধ নেই। তিথি বুঝে পায় না গায়ে সাবান কয়বার মাখে, কয়বার ধয়, এতক্ষণ লাগে বেটা মানুষের গোসল করতে। গোসল শেষ করেই আজলানকে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, উদম গায়ে খুশবু বেরোচ্ছে। পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানায় বসে
সুটকেস টেনে কাপড় চোপড় জিনিসপত্র বের করতে করতে তিথিকে ডাকলো। মেহবুব। তিথি শব্দ করলো। তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তিথি আচ্ছা বলে খুশি মনে বেরিয়ে গেল। বলে এসে বিছানায় উঠে আজলানের পাশে বসলো আর বলল, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনে খুশি হয়ে গেলাম। কারা কারা মিস করেছে? সবাই, বাবা, মা, আইজা, সামির, আভিরা, লতিফা আপা, সবাই সবাই। আর? তিথি বলল, কিন্তু তেলাপোকা নেংটি ইঁদুর ভীষণ খুশি হয়েছে, বেশ আনন্দের সাথে ছোটাছুটি করেছে এই কয়দিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? রমলা চাচি বলল, আহারে বাবুটার কথা মনে পড়তেছে বউ, বাড়িতে থাকলে কত মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা একদম শান্ত হয়ে পড়ে আছে। ইন্টারেস্টিং। আর কেউ? তিথি বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মা মিস করেছে, ফোন করে জিজ্ঞেস করছিল জামাই কখন আসবে। আজলান বলল, আর কেউ? তিথি বলল, ড্রেসিং টেবিলের আয়নাটাও মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা আর চাদরটা। আর কেউ? তিথি ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, তোমার বাবা তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে লাথি মারে, ওরে বাবারে কি আর বলবো, আমি সেই রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। সিরিয়াসলি, আর কেউ মিস করেনি? তিথি বলল, তুষারও মিস করেছে, 2 দিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করলো, দুলাভাই কোথায় গেছে, কখন আসবে, সেসব কথা জিজ্ঞেস করেছে। আজলান জোরে জোরে শব্দ করে সুটকেসটা বন্ধ করলো, পায়ে ঠেলে পাশে রেখে তিথির দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে। কি যেন বলছিলে না? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু না, তোমাকে সবাই মিস করেছে এটাই বলছিলাম। আজলান বলল, আর কেউ মিস করেনি? তিথি বলল, সবাই মিস করেছে, আর কেউ বাকি নেই। আজলান তার হাত সরিয়ে আচমকা চেঁচিয়ে উঠল, ছাড়ো। তিথি এমন ভয় পেয়ে গেল, তাকে ছেড়ে দূরে সটকে পড়ে গোল গোল চোখে চেয়ে রইল। বুকটা ধরফরিয়ে উঠছে, শরীর কাঁপুনি দিচ্ছে, হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। আজলান তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমিও ওই নেংটি ইঁদুরগুলোর মতো বেশ খুশি হয়েছিলে। তিথি বাম হাতে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমিও মিস করেছি, তোমার কথা মনে করে কয়েকবার ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তোয়ালেটা বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। আজলান বলল, তারপর? তিথি পিছু টলতে গিয়ে আজলানের গলা জড়িয়ে ধরে ফেলল, বলল, তুমি এসে গালাগালি করবে, তাই সবসময় তোমার কথা ভেবে কাজ করেছি। আজলান বলল, আমি গালাগালি করি? না। কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড, আমার কথা মনে করে সব নিয়ম মেনেছ, কিন্তু সেজে গুজে বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না? তিথি দুই পাশে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। আজলানের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তিথি দুঃখের সাথে বলল, আমার ব্যথা লাগছে, ওরে বাপরে। আজলান বলল, কোথায়? তিথি পেটের দিকে আঙুল তাক করে বলল, এখানে, কাল এদিকে বেশি লাথি দিয়েছে ও, মনে হচ্ছিল হাডুডু খেলছে, তাই আমি ঠিক করেছি ওর নাম দেব ডোডো। আজলান বলল, একেবারে বাজে নাম, ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তিথি গোমরা মুখ করে বসে রইল। আজলান একটা বয়ম এনে বাড়িয়ে দিল তার দিকে, বলল, বেশি খাবে না, পরিমিত খাবে। তিথি খপ করে বয়মটা কেড়ে নিল, দেখলো বড়ই আচারের বয়ম, চোখ বড় বড় করে চাইল। আজলান বলল, বাবা, খুশি দেখি ধরেই না। তিথি খুশি হয়ে তাকে জাপটে ধরল, দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেল। তিথি বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করল, খুলতে না পেরে আজলানকে দিল। আজলান বয়ামের ঢাকনা খুলে দিতেই তিথি হেসে উঠে বলল, কি সুগন্ধি গো, খুব মজা হবে নিশ্চয়ই। আজলান বলল, আরও একটা আছে, ওইটা আইজাকে দিয়ে দেবে। তিথি মাথা নেড়ে একটা আচার তুলে মুখে পড়ার আগেই আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান মুখ ফিরিয়ে নিল। তিথি সেটা খেয়ে নিল, খেতে খেতে বলল, কি মজা। আজলান ভ্রু কুচকে বলল, কোনটা? তিথি বলল, আচার। আজলান তাকে কোলে তুলে নিল। তখনই আচারের বয়ামটা শক্ত করে ধরে রেখে তিথি চেঁচিয়ে উঠল, না না, তোমার আদর বেশি মজা, এবার নামাও প্লিজ, ফেলে দিলে আমার ডোরো ব্যথা পাবে। আজলান ধমকে বলল, শাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তিথিকে। তিথি আচার খেতে খেতে বলল, ও এ ব্যাপার।